আগামী 22 ফেব্রুয়ারি শনিবার বঙ্গভবন শিলচরে বিকেল 4 ঘটিকায় শিলচর সঙ্গীত চক্র আয়োজিত শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিল্পী যথাক্রমে শ্রী উজ্জ্বল দত্ত, শ্রী দেবজ্যোতি গুপ্ত, বিদুষী রিম্পা শিবা, কিংসুক মুখোপাধ্যায়, পণ্ডিত নিলয় দত্ত শিলচর এবং হারমোনিয়ামে পণ্ডিত সনাতন গোস্বামী। নমস্কার, আমি রিম্পা শিব। আগামী 22 ফেব্রুয়ারি শিলচর সঙ্গীত চক্রে আমি আবারও আসছি বঙ্গভবন অডিটোরিয়ামে। আপনাদের সবার সঙ্গে আমার দেখা হচ্ছে। এর আগেও আমি অনেক বছর আগে শিলচর সঙ্গীত চক্রে এসেছিলাম। আবারও আমার সঙ্গে আপনাদের দেখা হচ্ছে 22 ফেব্রুয়ারি বঙ্গভবন অডিটোরিয়ামে। অপেক্ষায় রইলাম। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বিদ্যুৎ পরিবাহী তারে গোলযোগের জের, বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ঘর। কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান, প্রচুর ইয়াবা সহ ধৃত যুবক। গৌরব গগৈর জনপ্রিয়তার ভয়ার্ত হিমন্ত, কড়া সমালোচনায় কংগ্রেসের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিদ্যুৎ পরিবাহী তারে গোলযোগ থাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি বাড়ির সব সামগ্রী। সোমবার রাতে এই অগ্নিকাণ্ড ঘটে। ঘরেই কিছু উদ্ধার করতে পারেননি পরিবারের লোকেরা। উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর বইপত্র, পরীক্ষার অ্যাডমিট কার্ড সহ যাবতীয় নথি, সোনার গয়না, আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 60 লক্ষ টাকা হবে। শিলচর এনআইটি সংলগ্ন মধুটিলা গ্রামের মদনলাল গোয়ালা সহ তার 4 ভাইয়ের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ফলে গোটা গ্রামে নেই বিদ্যুৎ। পানীয় জলের জন্য গোটা গ্রামে ত্রাহি ত্রাহি রব। গ্রামে বিদ্যুৎ ব্যবস্থার বেহাল পরিস্থিতির কথা বারবার জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বিদ্যুৎ বিভাগ। বরখলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথ বিদ্যুৎ বিভাগের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন। কালকে বিকালে আমাদের বরখলা সমষ্টিতে এই মধুটিল্লাতে মদন গোয়ালাবাবুর বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে শর্ট সার্কিট হয়ে। আর যেটা আজকে এসে দেখতে পেলাম যে ওনার বাড়িতে কোনো একটা জিনিস বাঁচেনি, মানে ঘর থেকে কোনো জিনিস বের করতে পারিনি। কিন্তু ওনাদের একটা জিনিস আমি দেখেছি, ওনার বাড়িতে ছিল 15-16টা গরু ছিল। ওনারা সেই গরু গাই যেটা ছিল, বাচ্চা ছিল, সবাইকে মানে উদ্ধার করেছেন, ওনাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। ওনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু ওনাদের ঘরে যা সামগ্রী ছিল সবকিছু জলে ছারকার হয়ে গেছে। আর যেটা নাকি দেখতে পেলাম মধুটিল্লায় আসার সময়, যে ইলেকট্রিকের যেগুলো লাইন রয়েছে এগুলো খুব নিচে অবস্থায় রয়েছে। কেন কালকে ফায়ার ব্রিগেড যখন আসছিল, ফায়ার ব্রিগেডের সময় মতো আসতে পারিনি, মানে অনেক অসুবিধা করে ফায়ার ব্রিগেড এসে পৌঁছেছে, যেটা আমি এখন গ্রামবাসীর কাছে কথা বলে জানতে পারলাম। আর আমার এটাই অনুরোধ রইল আগামী দিনেতে যাতে এইভাবে আরো কিছু না ঘটে, যেগুলো ইলেকট্রিক্যাল লাইনের যেগুলো অসুবিধা রয়েছে বা যেগুলো লাইন খুব অনেক নিচে রয়েছে, সেই লাইনগুলোকে যাতে অতি সত্বর ঠিক করা হয়, যাতে ভবিষ্যতে এরকম আর কোনো অসুবিধা না হয়। আর যেটা হওয়ার তো হয়েই গেছে, যেটা আমি দেখতে পেলাম, মদন গোয়ালাবাবুর সত্যিকারের অনেক লোকসান হয়েছে, অনেক দুঃখজনক ব্যাপার। ওনার ঘরে কোনো জিনিসই বাঁচেনি। নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান চলছে। এবার 40,000 ইয়াবা ট্যাবলেট সহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে নেমে কাছাড় জেলার ধলাই থানার অন্তর্গত শিলচর আইজল রোডের রামপ্রসাদপুর এলাকায় একটি নম্বরবিহীন মারুতি গাড়িতে তল্লাশি চালিয়ে 40,000 ইয়াবা ট্যাবলেট সহ 260 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়। সেই সঙ্গে কচুদরম এলাকার রাকেশ সিনহা নামের এক পাচারকারীকে আটক করে কাছাড় পুলিশ। বাজেয়াপ্তকৃত হেরোইন ও ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য 14 কোটির অধিক হবে বলে জানান পুলিশ সুপার। মাৰুতি ৱাগনাৰ গাড়ী আমি ইণ্টাৰচেপ্ট ধৰিছিলোঁ আৰু সেই গাড়ীখন ধৰাৰ পিছত তাত আমি খান তালাচী চলাওঁ আৰু খান তালাচী চলাওঁতে আমি সেই গাড়ীখনৰ পৰা 40,000 ইয়াবা টেবলেট আৰু 260 গ্ৰাম হিৰোইন
জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। যিজন সৰবৰাহকাৰী আছিলে তেওঁৰ নাম হ'ল ৰাকেশ কুমাৰ সিনহা, 24 বছৰ বয়স। তেওঁৰ ঘৰ হ'ল হাতীখাল কচুদৰম অঞ্চলত। তেওঁকো আমি ইতিমধ্যে আমি গ্ৰেপ্তাৰ কৰিছোঁ আৰু পৰৱৰ্তী কালত আমাৰ এই তাৰ লগত সম্পৰ্কিত থকা আপৱাৰ্ড লিংকেজেছ আৰু ফৰৱাৰ্ড লিংকেজেছ যি আছে আৰু বেকৱাৰ্ড লিংকেজেছ আছে তাৰ কাৰণে আমি কাম কৰি আছোঁ। প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে গোটেই সামগ্ৰীখিনি নিচাযুক্ত সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আমাৰ জিলাৰ মাধ্যমেদি বহিৰ ৰাজ্যলৈ লৈ যোৱাৰ এটা বৃহৎ পৰিকল্পনা আছিলে আৰু সেইকাৰণে আমি যিটো অভিযান কালত গোটেই সামগ্ৰীখিনি আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু যেতিয়া আমি এই অভিযানটো চলাইছিলোঁ তেতিয়া দেখা গৈছে যে বিশেষভাৱে নিৰ্মিত চেম্বাৰ, গাড়ীখনত বিশেষভাৱে নিৰ্মিত এটা চেম্বাৰত এই সামগ্ৰীখিনি লুকুৱাই আনিছিলে আৰু বহুবাৰ খানতালাচী চলোৱা গাড়ীখনত কাটাৰ পিছত আমি সেই সামগ্ৰীখিনি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু এতিয়াও আমাৰ এই অভিযান অব্যাহত আছে আৰু পৰৱৰ্তী কালতো নিচাযুক্ত সামগ্ৰীৰ বিৰুদ্ধে আমাৰ এই অভিযান অব্যাহত থাকিব। সাংসদ গৌরব গগৈ জনপ্রিয়তায় ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নিজের কাজ ছেড়ে তিনি গোয়েন্দাগিরিতে লিপ্ত হয়ে উঠেছেন বলে অভিযোগ করেছে শিলচর জেলা কংগ্রেস। 2026-এর বিধানসভা নির্বাচনে নিজের পরাজয় নিশ্চিত জেনেই দুশ্চিন্তায় ভুগছেন মুখ্যমন্ত্রী। তাই সাংসদ গৌরব গগৈ সহ তার স্ত্রী এলিজাবেথকে টার্গেট করে একের পর এক কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছেন। মঙ্গলবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শর্মাকে সমালোচনার কাঠগড়ায় দাঁড় করিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন, গৌরব গগৈর মতো একজন স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন মানুষের গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাই তাদের পাকিস্তানের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগ এনে কুরুচিকর মন্তব্য করে তাদের সম্মানহানি করার পাশাপাশি জনপ্রিয়তাকে দমানোর চেষ্টায় মেতে উঠেছেন। রাজ্যের বেহাল পরিস্থিতি, আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, বিভিন্ন ক্ষেত্রে চলতে থাকা দুর্নীতি ইত্যাদি থেকে মানুষের দৃষ্টি সরানোর উদ্দেশ্যে বারবার গৌরব গগৈকে টার্গেট করে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনি নিজের স্ত্রী ও সন্তানদের জন্য যেভাবে সম্পত্তির পাহাড় বানিয়েছেন তা তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন অভিজিৎ। এছাড়াও বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রী তীব্র সমালোচনা করে আসন্ন নির্বাচনে রাজ্যে কংগ্রেস দল সরকার গঠন করবে বলেও এদিন আশা প্রকাশ করেছেন তিনি। অভিজিৎ আরও জানান, বুধবার 6 দিনের সফরসূচি নিয়ে বরাকে আসছেন এপিসিসির সভাপতি ভূপেন বরা। প্রত্যেকের উঠানে উঠানে কংগ্রেস এই কর্মসূচি নিয়ে ভূপেন বরা উপত্যকার 3 জেলায় বিভিন্ন সভা সমিতিতে অংশগ্রহণ করবেন। সফরসূচির বিস্তারিত বিষয় তুলে ধরে অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। সাংবাদিক সম্মেলনে শরীফুজ্জামান লস্কর, অরুণ দত্ত মজুমদার, সূর্যকান্ত সরকার, ইফতিকার আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কিন্তু বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী ওনার স্ত্রী পুত্রের নামে কি হারে সম্পত্তির পাহাড় বানিয়েছেন সেটা একবার জনসাধারণের সামনে তুলে ধরা উচিত। আজকে ওনার স্ত্রীর এত সম্পত্তি কোথা থেকে এলো সেটাও তদন্ত হওয়া উচিত। ওনার পুত্র হয়তো 18-19 বয়স হয়েছে, ওনার সম্পত্তি কোথা থেকে এলো সেটা নিয়েও তদন্ত হওয়া উচিত। আজকে গৌরব গগৈ বা ওনার পিতা বা ওনার পরিবারের কেউ নামে কোনো বেনামে কোনো সম্পত্তি আজকে সমগ্র ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে ওনাদের কোনো বেনামে কোনো সম্পত্তি নেই। ওনার বাবাও যেন প্রয়াত নেতা তরুণ গগৈ যেভাবে স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন মানুষ ছিলেন, আজকে ওনার সুপুত্র ঠিক সেই গৌরব গগৈ সেই স্বচ্ছতাকে সামনে রেখে উনিও ওনার নেতৃত্ব এগিয়ে নিয়ে যাচ্ছেন। আসামের মানুষ সেটা ভালোভাবে বুঝতে পেরেছেন। এইভাবে ওনার নামে কালিমা লাগিয়ে কোনো অবস্থায় গৌরব গগৈর যে সুনাম সেই সুনাম অক্ষুণ্ণ থাকবে। এটা নিয়ে হেমন্ত বিশ্ব শর্মা যেভাবে মানুষকে বেকারত্ব সমস্যার থেকে দুর্নীতির থেকে দূরে সরানোর জন্য যে চিন্তাধারা সেটা ব্যর্থ হবে। আমরা চাই মুখ্যমন্ত্রীর সৎসাহস থাকে, ওনার পরিবারে কিছু সম্পত্তি আছে সেগুলো যেন জনসাধারণের সামনে তুলে ধরেন। ওনার স্ত্রীর যে বেনামে সম্পত্তি, ওনার পুত্রের নামে যে বেনামে সম্পত্তি, ওনার কন্যার নামে যে বেনামে সম্পত্তি বানিয়েছেন, গোটা আসামের বিভিন্ন জায়গাতে আমরা খবর পাই যে বাগানগুলো ওনারা কিনে নিয়েছেন। আজকে গোটা অসমের যেগুলো শিল্প সংস্থা আছে প্রত্যেকটা জায়গাতে দেখা যায় ওনার স্ত্রীর নাম জড়িত, সেগুলো তদন্তের আওতায় আসা উচিত। আজকে আসামের যে বিকাশ, আসামের বিকাশ কোন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, আমাদের সভাপতি সিওজি
অভিজিৎ পাল মহাশয় বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে আরম্ভ করে আজকে হেমন্ত বিশ্ব শর্মা উনি সবসময় তো নিউজ হেডলাইন, যেভাবে নরেন্দ্র মোদী মহাশয় নিউজ হেডলাইনের মধ্যে থাকতে চান, সেই প্রত্যেক কয়েকদিন পরে একটা কিছু বলে সবসময় নিউজ হেডলাইনের মধ্যে। আজকে উনি সর্বাবস্থায় ব্যর্থ মুখ্যমন্ত্রী। আজকে ভারতবর্ষের, আমি যদি বলতে পারি আসামের, আমাদের আজকে অত্যন্ত ভাগ্যের নিষ্ঠুর পরিহাস হেমন্ত বিশ্ব শর্মা আসার পরে, কারণ ওনার যে কালো দিক, সেই কালো দিকটা আমরা খুব ভালোভাবে জানি। সততা, স্বচ্ছতা বা তার পরিবারের সততা, স্বচ্ছতা, আর হেমন্ত বিশ্ব শর্মার সততা এবং স্বচ্ছতা, এগুলো জনগণ বিচার করে এবং জনগণের বিচারের মেন বিচার। কারণ আজকের দিনে সমস্ত সংস্থা বা প্রতিষ্ঠান তারা দখল নিয়েছে। রিসেন্টলি আপনারা দেখেছেন ইলেকশন কমিশনার নিয়োগের ক্ষেত্রেও যেসব করেছে। কাজে আমরা জনগণের কাছে বিচার চাইব। জনগণ সবচেয়ে বড় অধিকার, যারা এইগুলার বিচার করতে পারে। শিলচর মিউনিসিপ্যালিটির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনলেন হাইলাকান্দি রোডের মজুমদার ল্যান্ড ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তা সহ স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সাংবাদিকদের ডেকে শিলচর মজুমদার ল্যান্ড ডেভেলপমেন্ট কমিটির সম্পাদক সহ অন্যান্যরা বলেন, কিছুদিন থেকে এই লেনের ভিতরে চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। তাছাড়া অনেক সময় প্রকাশ্যে মদ্যপান করে ভাঙচুর চালায় অসাধু লোকজন। এরই পরিপ্রেক্ষিতে বিগত কিছুদিন আগে নিরাপত্তার স্বার্থে ডেভেলপমেন্ট কমিটির সিদ্ধান্ত মতে একটি গেট বসানো হয়। কিন্তু এই গেট বসানোর পর শুধুমাত্র একজনের আপত্তির ভিত্তিতে মিউনিসিপ্যালিটির লোকজন এই গেট ভাঙতে আসেন। তারা বলেন, যিনি অভিযোগ করেছেন তাদের এই গলিতে জায়গা রয়েছে, কিন্তু তারা এখানে থাকেন না, পরিবারের লোকজন নিয়ে অন্য একটি গলিতে থাকেন। এ বিষয়ে জানার পর তারা মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন এবং লিখিতভাবে তাদের সমস্যার কথা তুলে ধরেন, কিন্তু তারপরও তদন্ত না করে মিউনিসিপ্যালিটির লোকজন গেট ভাঙতে আসেন। আজকে একজনের রেসিডেন্টের কমপ্লেন যে রেসিডেন্ট এখানে থাকে না, তাই থাকে ওয়ার্ড নম্বর 17-এ আমেলা বেগম মজুমদার, আর তারা 2 মেয়ে 1 ছেলে। তারা থাকে ওয়ার্ড নম্বর 17-এ। তারা ডিফারেন্ট জায়গার মধ্যে থাকে, তারা এনজয় করে। এখানে তারা প্লট আছে, বাট তারা গলিটা নির্দিষ্ট করা নাই। এখন তারা কথা হইলে যে মিউনিসিপ্যালিটি তারা কমপ্লেন দিয়েছে যে এই গেটটা ভাঙাও। এখন এত ফ্যামিলি, এখানে অ্যারাউন্ড 60+ ফ্যামিলি আছে, এখানে মেম্বার্স মানে রেসিডেন্টরা আছে, যেটা আমার 30 জন মেম্বার আছে। তারপরেও তারা এইখানে আমরা অলরেডি চিঠির মাধ্যমে যোগাযোগ করছি, সবটা করছি, কিন্তু মিউনিসিপ্যালিটি এটা ওয়ান সাইডেড ডিসিশন লয়। হইতে পারে আমার যতটুকু আমার নিজের এক্সপিরিয়েন্স আমি করতেছি, এখানে কোনো মিউনিসিপ্যালিটি কোনো একটা পার্সোনাল ইন্টারেস্ট আছে, যাতে এত তারা ফাস্ট হয়ে গেছে, যাতে তারা কোয়ার পরেও যে স্যাটারডে তারা আইসলো, আইয়া কইছে যে গেটের এগেনস্টে আমরা কিছু একটা দিয়া যাই, আমরা একটা লেটার দিন। আমরা দিয়েছি সোমবারে, উইদাউট ডিলে আমরা দিয়েছি। সোমবারে বিকালে আবার তারা লেটার হয়ে গেছে যে আমরা এখানে এটা ডেমোলিশ করা হইতো। তো এত যদি তারা ফাস্ট অ্যান্ড তারা মিউনিসিপ্যালিটি অত কাজের মধ্যে ভালো, এত জিনিস তারা মানে জিনিসটা রাখে, তাহলে আজকে শিলচর শহর চকচক করতে আসলো। তারা একটা ডাস্টবিন নাই, আজকে এত বছর থেকে আমরা থাকলাম, রোড আমরা ট্যাক্স দিলাম, প্রপার্টি ট্যাক্স দিলাম, আজকে গল্লি ফোর গল্লির এক মোড় ফোন থেকে আরেক মোড় পর্যন্ত যেটা লাইট আছে এটা আমরা নিজের পকেট থেকে লাগানি। সব ড্রেনেজ সিস্টেম আমরা নিজে পরিষ্কার করা, বিশেষ সময় জল জমে যায় সেটাও আমরা নিজে এক্সপেন্সেস করতে লাগে। তারা ওইটা বাদ দিয়া তা আজকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাই এত ইন্টারেস্টেড হয়ে এখানে আইলা, আমি বুঝলাম না যে তাই অন্য কোনো আমার ডিউটিস নাই না কি আছে, আমার কোনো জানা নাই, এক্স্যাক্টলি আমি কইতে পারলাম না যে এই জিনিসটা তাই অত মানে। প্রয়াত হলেন সমাজসেবী তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব শঙ্কর দাস। শোক বিভিন্ন মহলে। বরাক উপত্যকার বিশিষ্ট সমাজসেবী তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব শঙ্কর দাস আজ আমাদের মধ্যে নেই। উনার অকাল প্রয়াণে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। প্রয়াত শঙ্কর দাস সাংস্কৃতিক সংগঠন রূপমের সামাজিক বিভাগের দায়িত্বে ছিলেন। প্রয়াতের স্মরণে আয়োজিত শোকসভায় 1 মিনিট নীরবতা পালন করার পাশাপাশি উনার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সংগঠন রূপমের কর্মকর্তারা। প্রয়াতের উদ্দেশ্যে এদিন বক্তব্য রাখেন রূপমের সম্পাদক নিখিল দাস, ভাস্কর দাস, কাজল কর্মকার, সুভাষ বর্মন ও শঙ্কর বিশ্বাস প্রমুখ। নিজের হাতে চাবিটা খুলছে, কুইলা গরু ঢুকছে, গেটটা কুইলা গরু ঢুকছে, শরীরটা ভালো লাগে না, পুরা শরীরে ঘাম ঝরতেছে, এত ঘাম ঝরে। তারপরে সঙ্গে সঙ্গে টুপিটা আছে, টুপিটা খুলছে, খোলার পরে তো তার মিসেসে কইছে যে কিটা হয়েছে, সঙ্গে সঙ্গে বিছনা ফালাইছে, সঙ্গে সঙ্গে তার ছেলে ডাক্তার তারে ফোন করছে। ফোন করার পরে ছেলে কইছে, মা তুমি সঙ্গে তখনই একসঙ্গে 3টা ইকোস্প্রিন খাওয়াই দেবো, খাওয়াই দেবো কইছে। তার মায়ও রেডি করছে,
ওষুধটাও খাওয়াইতে পারছে না, সময় পাইছে না সেই ওষুধটা খাওয়ার মতো। এর আগেই তাই না সঙ্গে সঙ্গে বলছি মেডিকেলও নিত, মেডিকেলও নেওয়া হয়েছে না। বড় ডাক্তার আনছে, ডাক্তার আনার পরে ডাক্তারের তো হয়েছে নাই। এই ধরনের একজন লোক মানে সমাজ সেবা কিটা মানে কিভাবে করতে লাগে তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমরাও করি সমাজ সেবা, রূপমের তরফ থেকে দীর্ঘ বছর ধরে বিভিন্ন কাজকর্মে আমরাও জড়িত থাকি। কিন্তু এই লোকটারে দেখছি নিঃস্বার্থভাবে সব জায়গায় যাইছে, সব জায়গায় কিন্তু তার কন্ট্রিবিউশন আছে, এমন না যে সে ইয়ে করবে। আমরা রূপমে যখন আইছে, রূপমে গতবার আগের বারও না, তার মার নামে বোধহয় না কার নামে মঞ্চ আমরা করছিলাম, একদিনের মঞ্চ ইয়ে করার লেগে দুইজনে মিললা তারা মঞ্চ একদিনে আমরা তাই নিয়ে দিচ্ছেন। সেদিন সৈয়দপুর বালিকা মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দারুল কিরাতের উদ্বোধনী মাহফিল ২৬ ফেব্রুয়ারি। আগামী ২৬শে ফেব্রুয়ারি বুধবার কাছাড় জেলার অন্তর্গত সৈয়দপুর দ্বিতীয় খণ্ড স্থিত সৈয়দপুর বালিকা মাদ্রাসার ১৩তম বাৎসরিক ওয়াজ ও দারুল কিরাতের উদ্বোধনী মাহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ওই দিন সকাল ৮ ঘটিকা থেকে অনুষ্ঠান শুরু হয়ে চলবে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত। মঙ্গলবার সৈয়দপুর দ্বিতীয় খণ্ডে স্থিত বালিকা মাদ্রাসা প্রাঙ্গণে এক সাংবাদিক বৈঠক করে মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষে মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা রশিদ আহমেদ লস্কর, মাহাতি মালহাজ হাফিজ মফিজুর রহমান লস্কর, সদস্য সুরজ আলী লস্কর, মাওলানা রুহুল আমিন, মাওলানা আনোয়ারুল হক বরভুইয়া, হাফিজ আহমেদ হাসান, মারুফ হাসান সহ অন্যান্যরা প্রস্তুতির কথা তুলে ধরে জানান, মাদ্রাসার স্থায়ী সভাপতি আলহাজ হজরত মাওলানা শাহ সুফি মবরুর আহমেদ বরভুইয়া সাহেবের পৌরোহিত্যে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হবে। এদিন প্রথম অধিবেশনে ওয়াজ মাহফিলে বিষয়ভিত্তিক বক্তব্য রাখবেন অতিথিরা। এরপর আসন্ন রমজান উপলক্ষে দারুল কিরাতের উদ্বোধন করা হবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সৈয়দপুর বালিকা মাদ্রাসা বাৎসরিক ওয়াজ মাহফিল আপনারা প্রত্যেকেরই কমরা কমিটির পক্ষ থেকে দাওয়াত জানাইয়ার। আপনারা এই বরকতলা মাহফিল আমরা প্রত্যেকে আইতা ২৬শে ফেব্রুয়ারি ২০২৫ ইংরেজি মাদ্রাসা সংলগ্ন মাঠেই মাহফিল অনুষ্ঠিত হইব। আপনারা এই ওয়াজ মাহফিলও আপনার সাহায্য সহযোগিতা আপনারা করবা। আমরা এই স্ক্রিনের মধ্যে নম্বর দেওয়া থাকবো, এই নম্বরে যোগাযোগ করে আপনারা দান খয়রাত সহযোগিতা আগবাড়াইবা। আমরা এই মাদ্রাসার ৭০-৭৫ জন ছাত্রী আছে, বোর্ডিং আছে, থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। আপনারা যদি আরও সাহায্য করতা বোর্ডিংয়ের দিক থেকে তাও পারবা। আমি আমার অন্য বক্তব্য শেষ করিলে আখিরে দেওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কৃষি বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটি জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিআর দত্ত অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ৯:৩০ থেকে মাছিমপুর স্থিত কাছাড় জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটি SAC ২০২৪ থেকে ২৫-এর প্রগতিশীল কৃষকদের কৃষি বৈজ্ঞানিকদের মত বিনিময় সভা বিআর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এদিন প্রথমে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব, আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ শিক্ষা পরিচালক ডক্টর মনোরঞ্জন নিয়োগ, শ্রীভূমি জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান বিজ্ঞানী AS জামান প্রমুখদের কাছাড় জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিকরা উত্তরীয় পরিয়ে সম্মান জানান। বক্তব্যে কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব বলেন, কৃষকদের উন্নয়ন অত্যন্ত প্রয়োজনীয়, কারণ তারা আমাদের খাদ্য উৎপাদনের মূল ভিত্তি। দেশের অর্থনীতি অনেকাংশে কৃষির উপর নির্ভরশীল এবং কৃষকদের উন্নতি হলে সামগ্রিকভাবে জাতির অগ্রগতি সম্ভব। কৃষকদের উন্নয়নের জন্য আধুনিক চাষাবাদ পদ্ধতির প্রসার, উন্নত বীজ ও সার সরবরাহ, সেচ ব্যবস্থার উন্নতি, কৃষি ঋণ সহজলভ্য করা এবং ন্যায্যমূল ফসল বিক্রির সুযোগ নিশ্চিত করা জরুরি। What he was supposed to do. So green shoots have come up. This is a good book that 15 entrepreneurs, their individual journeys has been catalogued here. I think it will really inspire people. But like Karimganj, I requested them कि अपना training program या extension program you share with us for the year, and we'll make sure that these are actually effective and people are attending it. And before you go for our regular session, I would also like to hear from 2-3 LICO partners. And if you need any support in terms of logistics, support in terms of getting
various, say, getting the training or getting the persons, getting motivation, getting support from Guwahati also for various activities will definitely help. And we have other like Assam universities, there various extension activities. We can also take help of those students if there are, and it should not be limited. Like everything should work together. We keep on saying that agriculture sector is not a monochromatic sector. There are multiple stakeholders who are working in this area. We also have programs like Atma, we have programs horticulture, millet mission, palm mission. All those things are also there. So how are we achieving those activities? That is also documented. It will be helpful. So I will also like. 6 নং জাতীয় সড়কের মেরামতের কাজের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ প্রাক্তন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্করের। হাইলাকান্দি জেলার 6 নম্বর জাতীয় সড়কের মেরামতের কাজ শুরু হয়ে বন্ধ হয়ে গেছে, তা দুর্ভাগ্যজনক জেলাবাসীর জন্য বললেন নুরুল ইসলাম লস্কর। মেরামতের অভাবে থাকা এই সড়কটি মেরামতের বিহিত পদক্ষেপ গ্রহণ করতে সংবাদ মাধ্যমের মারফতে হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ কামনা করেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর। তিনি বলেন, মাত্র 10% মেরামতের কাজ করে মেরামতের কাজ বন্ধ হলো, এতে এই সড়ক দিয়ে যাতায়াতকারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এ নিয়ে বিভাগীয় হস্তক্ষেপ কামনা করেন তিনি। এবং প্রত্যেক রাজনৈতিক নেতাকর্মীর কাছে আমি অনুরোধ জানাচ্ছি এবং আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি যে এই বিষয়টা অতি গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রত্যেক নাগরিকের সেটার দিকে দৃষ্টি রাখা প্রয়োজন এবং অতি কম সময়ের ভিতর মাননীয় ন্যাশনাল হাইওয়ের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার করিমগঞ্জে অফিস অবস্থিত ইঞ্জিনিয়ারের দৃষ্টি আকর্ষণ করে আমি অনুরোধ জানাচ্ছি যে বিষয়টা যা অতি স্পর্শকাতর, অতি প্রয়োজনীয়, এই বিষয়টা অতি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য। না দেখুন, আমরা এই মুহূর্তে আত্মসাৎ বলতে পারবো না, কারণ একজন ঠিকাদার কোনো কাজ পাওয়ার পর ঠিকাদারের তো বিভিন্ন জায়গায় কাজ থাকতে পারে, সেই হিসাবে হয়তো আপাতত বড় বড় যে সমস্ত গর্ত ছিল সেটা মেরামত করেছেন, সুযোগ সুবিধা হিসাবে হয়তো কাজ আরম্ভ করবেন। আমি এই মুহূর্তে আত্মসাৎও বলবো না, আমি উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া এই ব্যাপারে কিছু বলবো না। তবে আমার দাবি, যেহেতু সরকারের পক্ষ থেকে মেরামতের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে, সেই বিষয়টা আমরা অনুসন্ধান করব, কতটুকু থেকে কতটুকু মেরামত হয়েছে, মেরামতের জন্য দেওয়া হয়েছে, কত টাকা স্যাংশন হয়েছে এবং বর্তমানে এই মুহূর্তে যে কাজটা মেরামতের জন্য করা হয়েছে সেটা মাত্র 10% হবে। সেই হিসাবে আমার দাবি থাকবে, যেহেতু সরকার এখানে মেরামতের জন্য একটা টাকা বরাদ্দ করেছে, তার একটা স্পেসিফিক থাকবে অতটুকু থেকে অত জায়গা থেকে অত জায়গা। সেই হিসাবে আমাদের এই সামান্য জায়গা দিয়ে কাজটা বরাদ্দ শেষ হবে না আমার বিশ্বাস। সেই হিসাবে কন্ট্রাক্ট ঠিকাদার যিনিই পাচ্ছেন, আমি বিশেষ করে ডিপার্টমেন্টাল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের জেলা উপায়ুক্ত মহোদয়ের কাছে দাবি জানাচ্ছি যে আপনিও এই ব্যাপারে একটা খবর রাখবেন, যাতে কেন আমাদের এই ন্যাশনাল হাইওয়ে জাতীয় সড়কের যে মেরামতের জন্য বরাদ্দ হওয়ার পরও কেন কাজটা মাত্র 10% হয়েছে। বাকি কাজ আমার বিশ্বাস কম সময়ের ভিতরে হবে। যদি না হয় তাহলে পরবর্তীতে আমরা আপনারা সকলের সাহায্য সহযোগিতায় আমরা কি করতে হয় সেটার প্রস্তুতি আমরা নিব। ধন্যবাদ। জয় হিন্দ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বিদ্যুৎ পরিবাহী তারে গোলযোগের জের, বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ঘর। কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান, প্রচুর ইয়াবা সহ ধৃত যুবক। গৌরব গগৈর জনপ্রিয়তার ভয়ার্ত হিমন্ত, কড়া সমালোচনায় কংগ্রেসের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার। আগামী 22 ফেব্রুয়ারি শনিবার বঙ্গভবন শিলচরে বিকেল 4 ঘটিকায় শিলচর সঙ্গীত চক্র আয়োজিত শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিল্পী যথাক্রমে শ্রী উজ্জ্বল দত্ত, শ্রী দেবজ্যোতি গুপ্ত, বিদুষী রিম্পা শিবা, কিংসুক মুখোপাধ্যায়, পণ্ডিত নিলয় দত্ত শিলচর এবং হারমোনিয়ামে পণ্ডিত সনাতন গোস্বামী। নমস্কার, আমি রিম্পা শিব। আগামী 22 ফেব্রুয়ারি শিলচর সঙ্গীত চক্রে আমি আবারও আসছি বঙ্গভবন অডিটোরিয়ামে।
আপনাদের সবার সঙ্গে আমার দেখা হচ্ছে। এর আগেও আমি অনেক বছর আগে শিলচর সঙ্গীত চক্রে এসেছিলাম, আবারও আমার সঙ্গে আপনাদের দেখা হচ্ছে 22শে ফেব্রুয়ারি বঙ্গভবন অডিটোরিয়ামে। অপেক্ষায়